নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। সবাই কেমন আছেন? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন। আমরাও ভালো আছি। তবে কতটা ভালো আছি একটু সন্দেহ আছে, কারণ গ্যাস পাওয়া যাচ্ছে না। ইন্ডাকশানে যে সারা গ্যাসের যে ব্যবহার করে আমাদের যে সুবিধা হয়ে গেছে, গ্যাস ছাড়া কথা বলতে পারি না, চলতে পারি না। দরকার হলো টুক করে গিয়ে জ্বাললাম, দরকার হলে এখন করব না, একটু পরে করব। ইন্ডাকশানে তারপরে আমাদের সোদপুরে বড্ড বেশি কারেন্ট যায়। সেখানে ইন্ডাকশানের উপর ডিপেন্ড করে কতদিন চালাবো। 25 দিন আগে গ্যাস বুক করেছি, বুক নিয়ে জমাও নিয়েছে, কিন্তু কোনো মেসেজ পাঠায়নি। এবং শুনছি যে দাদা আমাদের গ্যাস দেয়, তার কাছে শুনলাম 25 দিনের আগে গ্যাস দেবে না। তাহলে বুঝতে পারছো কী অবস্থা। সুতরাং ভালো আছি, বা মানে এটা একটা গতানুগতিক বলতে হয় আমরাও ভালো আছি, তাই বললাম। সত্যি কি এটা ভালো থাকা বলো? গ্যাসের প্রবলেম যেখানে এত ভয়ঙ্কর রূপে দেখা দিয়েছে, মানে ভয়ঙ্করই বলি, দেখা দিয়েছে, সেখানে ইন্ডাকশান বা আরও আদার্স যেসব রান্নার সরঞ্জাম আছে, আমার মনে হয় না তার বিকল্প ওই একমাত্র কাঠের উনুন। আর গ্যাসের বিকল্প কাঠের উনুন। মানে ঝটপট বসে তুমি সব কটা একটু গুছিয়ে গাছিয়ে নিয়ে রান্না করে নিতে পারবে। এছাড়া আর কোনো কিছুতে রান্না গ্যাসের মতন হয় বলে আমার জানা নেই, কারণ করে দেখেছি গ্যাসে যে সুবিধা হয় সেটা আর কোনো কিছুতেই আমি পাই না। ওই একটা হয়তো ফ্রাইড রাইস করলাম, কি একটা কিছু একটা বিরিয়ানি করলাম, বা মাংসটা কষিয়ে কাশিয়ে নিয়ে তারপরে তার মধ্যে দিলাম, যে মাইক্রো ওভেনে রান্না হয়, মানে রান্না করা যায়, দিলাম। কিন্তু ভাই যতই বলি আমরা, যাই বলি, গ্যাসের বিকল্প এখন উনুন ছাড়া আর কিচ্ছু নেই। আর উনুন এখনকার দিনে ভয়ঙ্কর ব্যাপার। সেটা কে ব্যবহার করবে? সব তো বাড়ির পরিস্থিতি এখন একজন দুজন করে, একটা করে সন্তান কি দুটো করে সন্তান, আর সবাই ব্যস্ত। তাহলে কাঠের উনুনটা করবে এটাকে? আর আমার একার পক্ষে সম্ভব নয় ভাই। কিন্তু কি যে করব না আমি বুঝতে পারছি না। এই জন্যেই আমার মন মেজাজ এত কি বলবো, খিটখিটে হয়ে যাচ্ছে। যখন আমাকে ওই গ্যাসের দাদা বলল যে, ইন্ডাকশান বৌদি আপনার তো আছে ইন্ডাকশান, ও তো জানেই আমাদের বাড়িতে ওই গ্যাস দিতে আসে, আগাগোড়া দিচ্ছে, জানেই, নিজের মতন হয়ে গেছে, জানে গ্যাস ইন্ডাকশান আছে, তা তুমি মাইক্রোওয়েভ সবই তো আছে তোমার রান্নাঘরে দেখেছি, তা তুমি সেগুলো ব্যবহার করো, ওই এক তরকারি ভাতই খাও যতদিন না গ্যাসটা ঠিক মতন পাওয়া যাচ্ছে। ভাবো, গ্যাসের সমস্যা, তারপরে দেখো যেটাই যখন হবে সেটাই আমাদের জীবনে বড় সমস্যা। জলের সমস্যা, পেট্রোল ডিজেল তেল, সব কিছুরই তো সমস্যা। বলো না কোনটার সমস্যা নেই আমাদের জীবনে? হ্যাঁ, বেঁচে থাকাটাই একটা বিরাট সমস্যা। আমার তো মনে হয় সব থেকে বড় সমস্যা বেঁচে থাকা এখনকার দিনে। এর চেয়ে ভয়ঙ্কর সমস্যা আর হতে পারে না। মানে ঘুম থেকে উঠবো, আজ এটা নেই, কাল ওটা খারাপ হলো, পরশু সেটা আসবে। একজন লোক এসে বলে গেল, দিদি ওই টাইমে সার্ভিসিং আসবো। আর একজন এসে বলল আজকে আসতে পারবো না, ফোন করে জানিয়ে দিল। মানে মাথা খেয়ে ফেলে, মাথা খেয়ে ফেলে। আমার মনে হয় আমার মতন এরম সকলেরই সমস্যা। যখন আমরা এই মানে এতে দিনে বাস করি, তখন এই সমস্যা নিয়ে কম বেশি সমস্যা নিয়ে আমাদের প্রত্যেককে চলতে হয়। আর গৃহিণীদের বা পরিবারের সদস্যদের প্রত্যেকেরই একই সমস্যা। আর গৃহিণীদের একটু বেশি কেন, তারা রান্নাবান্নার দিকটা তো তাদের চিন্তা করতে হয় না। সুতরাং ঘুম থেকে উঠে কি রান্না করব, গ্যাস না থাকলে কি করব। ইন্ডাকশানে ভাই আমার পোষায় না, ঢুকুর 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 ওই ঘুমিয়ে পড়া মালগাড়ির মতো টেনে টেনে চলা আমার পোষায় না। হ্যাঁ, ইন্ডাকশান ভালো আছে, জোরালো আছে, সব বুঝলাম, কিন্তু গ্যাসের বিকল্প ওই উনুন ছাড়া আর কিচ্ছু নেই। আর উনুনটা করবে কে? বোঝাতে পারলাম? তাহলে এতক্ষণ আমি সমস্যার কথা বললাম, এবার ঢুকে যাই আমার কন্টেন্টে। কারণ এই সমস্যাটা এত বড় আকারে দেখা দিয়েছে না, যে আমি কিছু খেয়েই পাচ্ছি না, বুঝে উঠতে পারছি না সারাদিন কি করব। এই সিলিন্ডারটা ধরো আজ থেকে 10 দিন আগে লাগানো হয়েছে আমার সিলিন্ডার। আগে 4টে সিলিন্ডার ছিল, তারপরে আমি সেই 2টো সিলিন্ডার আমি দিয়ে দিয়েছি। এই এইচপি গ্যাসেরও ছিল, দিয়ে দিয়েছি। আমার মানে দেওরের ছিল, সে যখন নেই তার গ্যাসের সব কিছুই ডকুমেন্টস জমা দিতে হবে বলে দিয়েছে, দিয়ে দিয়েছি। এইবারে আমি কি করব? আমার তো 2টো সিলিন্ডার। মানে এরকম আমার মতন হাজার হাজার মহিলারা সমস্যায় ভুগছে। কি করব, কি করব? যুদ্ধ লাগলো লাগ ভাই। ওই যে সত্যজিৎ রায়ের এটা আছে না, তোরা যুদ্ধ করে করবি কি তা বল। সেই হলো কথা। যুদ্ধ 100 বার হচ্ছে, যুদ্ধতে ক্রাইসিস হবে, এটা আমরা সবাই জানি। কিন্তু এই পশ্চিমবঙ্গে আর গুজরাটে শুনছি এই গ্যাসের ক্রাইসিসটা বেশি হচ্ছে। জানি না কোথায় কি হচ্ছে, আমার জানা নেই, কিন্তু আমার যে হচ্ছে এটুকু আমি তোমাদের বলতে পারছি।
সুতরাং চলো কন্টেন্টে ঢুকি। অনেকক্ষণ কথা বললাম তোমাদের সাথে, এবার কন্টেন্টে ঢুকি। দেখো তোমরা বন্ধু, তোমাদের কাছে মনের কথা বলবো না তো কার কাছে বলবো বলো তো? তোমাদের কাছে সবটাই যেহেতু ডেলি ব্লগ মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সবটা তো শেয়ার করার আর কথা নয়। সুতরাং যেটুকু শেয়ার না করলেই নয়, সেইটুকু শেয়ার সেইটুকুই শেয়ার করলাম। তো টিনুকে নিয়ে আজকে বলার কিছু আছে। টিনু তো বিয়ের বাড়ি ঘুরছে, খাচ্ছে দাচ্ছে, বিয়ে বাড়িতে সবাই খায়, ওরাও খাচ্ছে দাচ্ছে। কিন্তু টিনুর দাদা ওই হোদল কুতকুতের বউ কিন্তু অনেকটা শেয়ানা হয়ে গেছে বন্ধুরা, অনেকটা শেয়ানা হয়ে গেছে। ওর যে একটা টিনার ওপর হিচ আছে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। হোদল কুতকুতের তো আছেই। ও দাদা মানে টিনা ওকে আগা পাঁচতলা হেল্প করছে, তবে ওই হোদল কুতকুত বেঁচে আছে, এখনো পর্যন্ত চলছে। সব জায়গায় এই যে বিয়েবাড়ির গিফটগুলো সব তো টিনা করছে। এই যে সোনার হারটা দিল, সব সমস্ত, এমনকি ওরা বিয়েবাড়ি যাবে, এই যে মুখে কি বলে তোমাদের, আমি তো সব লাগাই না, আমি অত কিছু সাজের জানি না। আর আমাকে দেখতেই পাচ্ছ, সাজগোজ একদিকে প্রান্তে আর আমি আর এক প্রান্তে। আর তোমাদের সেটা বলেওছি যে আমি এরকম সাদামাটা থাকতেই ভালোবাসি, আমি পারবই না। দিয়ে আমি সেজে যদি কেউ দেয় তাহলে আমি সঙ্গে সঙ্গে মনে হয় আমাকে হসপিটালে কোনো বেড ঠিক করতে হবে। এই যে তোমরা আমাকে দেখছো, এই আমি সকাল থেকে 24 ঘন্টায় এইরকমই। তো এই যে মুখে লাগায় যে কি বলে, যাই হোক, সাজের এখন সবাই লাগায় একটা পাতলা পলিথিনের মতো লাগায় না? তোমরা জানবে, যারা সাজো তারা জানবে, আমি ভাই অতটা জানি না, সাজগোজের অধ্যায়ে আমি নেই, আমি জানিও না এই বিষয়টা। তো সেইগুলো সেটাও টিনু কিনে দিল, বলল যে মুখে ওই তো দুজনকে কিনে, তিনজনকেই কিনে দিয়েছি, পরিষ্কার বললো ওইটা দিয়েছি, ওটা দিলে মুখটা গ্লো করবে। আর ওরা তিনজনই, টিনুর কি বলবো, টিনুর বৌদি, টিনুর ওই রীতা বৌদি আর মা, সবাই তো টিনুর থেকে। দেখো মানুষ ভগবান যাকে যে রূপে পাঠিয়েছে তাকে সেই রূপেই থাকতে হয়, এবং সেইটাই বিশাল মনে করে ভগবানকে শতকোটি প্রণাম জানাতে হয়। ভগবান যখন যাকে যে রূপে পাঠিয়েছে, তোমার আমার বলার কোনো অধিকার নেই। আমি তো মনে করি না তোকে কিরাম দেখতে, ওহ কি সুন্দর দেখতে, এগুলো বলার অধিকার আমাদের নেই। হ্যাঁ ভালো লাগছে মনে মনে, ভালো লাগছে, খারাপ লাগছে মনে মনে রাখো। সব কথা যে মুখ দিয়ে ব্যক্ত করতে হবে এর তো কোনো মানে নেই, তাই না? বুদ্ধিমানরা তো তাই করে, সব কথা মুখে বলতে নেই। হ্যাঁ তোমাকে আমার ভালো লাগছে না, কিন্তু কেন বলতে যাব? আমি তোমাকে ভালো লাগছে না পরিষ্কার বললাম, বলে আমার কি সুফল লাভ হবে বলো? আর আমি যদি মনের মধ্যে রাখি তাহলে আমার কি কুফল লাভ হবে? কোনোটাই তো হবে না। তাহলে আমি কেন মূর্খের মতন এই কথাগুলো বলতে যাব? সুতরাং ওরা তিনজন ঠিক আছে, কিন্তু টিনুর কাছে ওরা তো অনেকটাই ম্লান না? টিনুর কাছে অনেকটাই ম্লান সব ধার থেকে। কারণ টিনুই এই সংসারটাকে, ওর বাপের বাড়ির সংসারটাকে, মানে বাবা তো আর নেই এখন, সরি ওইভাবে কেউ নিও না, ভুল বলছি, মানে ওইভাবে মানে করো না, বাবা আর ঠাম্মি এখন ওই বাড়ির থেকে ওদের সাথে রিলেশন কাট অফ হয়ে গেছে, বাবার সাথে আর ঠাম্মির সাথে। চলছে কাকে নিয়ে? মা, দাদা, বৌদি, আর এই রীতা বৌদি 1 বছর পরে এসেছে। সুতরাং এদেরকেই দেখভাল টিনুর দায়, সম্পূর্ণ টিনুর কাঁধের ওপরে ভর দিয়ে এরা চলছে। এই যে আমাবস্যা একটি ভয়ঙ্কর মানুষ, ভয়ঙ্কর মানুষ। এবং টিনু, তার যে বাবা চলে গেছে এতদিন হলো, ঠাম্মির সাথে যোগাযোগ নেই, বাবার সাথে নেই, সে পুজোর আগের থেকে প্রত্যেকে কিন্তু জিজ্ঞেস করছে টিনু তোমার বাবা কোথায়, তোমার বাবা কোথায়? আজ পর্যন্ত তার কোনো সদুত্তর টিনু দিতে পারেনি, আজ পর্যন্ত কোনো সদুত্তর টিনু দিতে পারেনি। সুতরাং বোঝাতে পারলাম যে এদের কাছে সদুত্তর খুব একটা থাকে না, কারণ এরা যখন যেটা করে না, অ্যাবনর্মালিটি আরম্ভ করে সেই বিষয় নিয়ে। যখন যেটা মনে করে করছি, সেই বিষয়টা কতখানি ভালো কতখানি খারাপ ওরা চিন্তাই করে না। ওরা সেই বিষয়টা রিপিটেডলি করেই যায়। করার পরে যে রেজাল্ট বেরোয়, সে রেজাল্টটা একদম মেড ফর জিরো হয়ে যায়। সুতরাং বাবার কথা আজকের থেকে, পুজোর আগের থেকে মানুষ জিজ্ঞেস করছে, আজ পর্যন্ত উত্তর দেওয়ার ক্ষমতা টিনুর হয়ে ওঠেনি। কিন্তু টিনুর ওইখানে যে কোনো আধিপত্য নেই, অধিকার নেই, সেটুকু টিনুর দাদা, টিনুর মা আর টিনুর বৌদি পরিষ্কার বুঝিয়ে দিয়েছে। দেখো টিনুর বৌদির আমি খুব একটা দোষ দেব না, যেখানে মা আর দাদাই সর্বেসর্বা। সে তো বাইরের থেকে এসছে না, বউরা তো বাইরের থেকেই আসে, বউরা তার ঘরে তৈরি হয় না, বাইরের থেকেই আসে। কিন্তু সে এসে আমার বাড়ির পরিস্থিতি জানবে কার মাধ্যমে? বাড়ির বউ, সে তো খুঁটিনাটি সবটাই জানবে।
আর বিশেষ করে যা প্রশ্রয় পাবে তখন কার মাধ্যমে? তার স্বামীর থেকে, শাশুড়ির থেকে। তারা সে যখন দেখছে যে আমার স্বামী আর শাশুড়ি আমার ননদকে শুধু চুষে নেওয়ার জন্য আছে, তার পয়সাটার দিকেই আমাদের নজর, তার দিকে আমাদের নজর নেই। তার কি হলো, তার কি ভবিষ্যৎ হবে, সে কোথায় গিয়ে দাঁড়াবে, তার তো মাথার উপরে ছাদ নেই। কারণ এই বাড়িটা তো তার নয়। আমরা তো একদম লিখে পড়ে ঠিকঠাক করে নিয়ে নিয়েছি, কারণ শাশুড়ি মা তো এই বাড়িটা আমার হাজব্যান্ডের নামে দিয়ে দিয়েছে। তাহলে এই মেয়েটার কি হবে, এই মেয়েটার কি হবে? তারপরে শ্বশুরমশাইও মাথার ওপরে নেই, তাদেরও আমরা তাড়িয়ে দিয়েছি, তাদের সাথে আমাদের বন্ডিং নেই, মানে বনিবনা নেই। তাহলে এই মেয়েটার কি হবে? একে তো আমরা থাকতে দেবো না এখানে। প্রত্যেক মুহূর্তে দেখছি টিনু কি ওই যে লাইফা বলবো না, আমি হদল কুতকুত বলি, টিনুর দাদাকে আমি হদল কুতকুত বলতেই ভালোবাসি। তো এই হদল কুতকুত তার বউকে নিয়ে যেসব খরচাপাতি দেখাচ্ছে, যেসব বিয়েবাড়ির এতগুলো কেনাকাটা, এতগুলো গিফট, এক কথায় বলি এতগুলো গিফট, সমস্ত কিন্তু টিনুর ঘাট থেকে। না আমাবস্যা বার করেছে দুটো পয়সা, না হদল কুতকুত। হয়তো ধরো 500 টাকা খরচা হচ্ছে, ওরা হয়তো দিয়েছে 50-50, মানে একটা গড়পড়তায় বলছি, এইভাবে দিয়েছে। পুরোটা টিনুর ঘাট দিয়ে ধ্বংসে নিচ্ছে। টিনু কিন্তু এগুলো বোঝার চেষ্টাই করছে না যে ওই বাড়িতে ওর কোনো স্থান নেই। ওরা পরিষ্কার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে তোর টাকাটাই আমাদের সব, তুই আমাদের কাছে কিচ্ছু নোস, কিচ্ছু নোস। আর হদল কুতকুতের বউ, ও তো টিনুর অতীত নিয়েও ঘাঁটাঘাঁটি করবে এরপরে, যখন সবটাই দেখছো। তো টিনুকে রীতিমতো একটা রেষারেষির জায়গায় এসে গেছে টিনুর সাথে, রীতিমতো। দুদিন আগে তোমরা দেখেছো ফড়িংয়ের কী অবস্থা, এখনও তোমরা দেখছো ফড়িংয়ের কী অবস্থা। যার বরের ঘটি ডোবে না তালপুকুর, তার আবার অবস্থার কি আছে গো? সে তো সম্পূর্ণ ননদের পয়সাতেই খাচ্ছে দাচ্ছে। এই যে এত সাজগোজ, এই মুখের মাস্কটা না, মাস্ক বলে না ওটাকে, কি বলে, যারা সাজো তারা বলতে পারবে, ওইটাও 3জনকে টিনুর পয়সায় কিনে, মানে টিনু কিনে দিল। ওদের এইটুকুও পয়সা নেই? হ্যাঁ, একটা সাজের জিনিস কিনে সাজার পয়সাও ওদের হাতে নেই। তারে ওদের কুতকুত করেটা কি? দিনরাত তো টিনু বলে দাদাই ভাড়ায় গেল, দাদাভাই হয়ে গেল, দাদাভাই কিন্তু একবারও বোন বোন করে না, একবারের জন্য বোন বোন করে না। শুধু বাড়িতে ঢোকে ভালো ভালো কি খাবার এনেছে বোন, যা নিয়ে আয়, পয়সা দে, নিয়ে আসি। আর ওই আমাবস্যাও তাই। ছেলে আমার সোনা, আমার সোনা, সোনা। সেদিনকে দেখছি একটা ভিডিওতে দেখলাম টিনু আর মানে ফড়িং ছিল তার বাপের বাড়িতে, মানে টিনুর বৌদির কথা বলছি, ফড়িং ছিল তার বাপের বাড়িতে। যখন টিনু মামার বাড়ি গেল, ফড়িংও চলে গেল তখন বাপের বাড়িতে। তারপরে বাড়ি চলে এলো টিনু পরের দিন। সেখানে দেখছি টিনু যখন এসে খেতে বসলো, আমাবস্যা কিন্তু তার আগের দিন মাংস হয়েছিল, মটন হয়েছিল। সেই টিনু ঝোল আর আলু নিল না, মামা বাড়ি থেকে এসে তার পরের দিনের কথা বলছি, কারণ মাংসটা মটন যখন হয়েছে তখন তো টিনু খেয়েছিল। তারপরের দিন যখন খাচ্ছে টিনু ঝোল আলু নিল। আর আমাবস্যা করছে কি, তার ছেলের পাতে মাংস দিল, সব দিল, দিয়ে ছেলের দিকেই হাঁ করে তাকিয়ে আছে। মানে আমার সোনা কি খাচ্ছে না খাচ্ছে, মেয়েটার দিকে একবারও তাকালো না। আমার না বেশ কিছু জিনিস তোমাদের বললাম না, আমাকে পয়েন্ট আউট করতে হবে, না হলে অসুবিধা হচ্ছে। যে এগুলো একটা মায়ের থেকে কেউ আশা করে? মায়ের কাছে তো 5টা 10টা 12টা 100টা সন্তান হলেও সমান চোখে দেখার কথা, হ্যাঁ কি না তোমরাই বলো? আমরা তো প্রত্যেকেই মাতৃস্থানীয়, তাই না? তাহলে সমান চোখে দেখার কথা তো। কিন্তু মেয়েটাকে শুধু তুই দে। ওই যে দিল্লিতে গিয়ে ওই হাড়ের ছকটা পুরো করে নিয়েছে, ওখান থেকে টাকা নিয়ে এসছে, ওখান থেকে এসে গয়নাগাটি অর্ডার দিয়েছে, সমস্ত ছক টিনুর ঘাড়ের ওপর দিয়ে চলছে। অথচ ওই যে শাড়ি, যত 3টে শাড়ি দেখলে গিফট দিল, 3টে শাড়িই কিন্তু টিনু কিনলো। ওইখান থেকে নেমেই, অটোর থেকে নেমেই ওর মা দাঁড়িয়েছিল, নিয়ে মামা বাড়ি থেকে যখন ফিরছিল দাঁড়িয়েছিল, সেখানে কেনাকাটা করে বাড়ি এলো। বুঝতে পারছি? ওইখানে হয়তো 100 টাকা বা একটা শাড়ির দাম দিয়েছে। সেদিনকে দেখালো টিনু কত কিছু কিনে নিয়ে এসছে, আর মা কী করলো? মা একটা বিরিয়ানি নিয়ে এলো, মা এটা খাওয়ালো। ভাবো মেয়েটাকে কি দুরবস্থার পরিবারের লোকরাই যদি করে, তাহলে আর আজ এখানে সন্দীপের কী দোষ তোমরাই বলো তো? তারা তো সম্পূর্ণ সুযোগ বুঝে গেছিল। শ্বশুরবাড়িতেও ওকে অত্যাচার করেছে মেয়েটাকে, তখন অনেকটা কম বয়স ছিল, অত্যাচার করেছে। বাপের বাড়িতে তো আরও বেশি ভয়ঙ্কর অত্যাচার চলছে, ভয়ঙ্কর অত্যাচার চলছে। এবং আমার মনে হয় এটা স্থায়ী অত্যাচার,
কারণ এই অত্যাচার যে একবার সুযোগ পেয়ে গেছে, ওরা পয়সার লোভ যে একবার পেয়ে গেছে না, তারা কি করে ছাড়বে? টিনুর এই পয়সাটা তারা ছাড়বে কি করে? নাহলে তো তারা খেতে পাবে না। তাদের এই আয়েশ করে থাকা, মটনের ঝোল, রেগুলার চিকেন খাওয়া, রেগুলার বাইরে ঘোরা, বাইরে গিয়ে খাওয়া, এত চপ ফুলুরি খাওয়া, মানে সমানে 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 শপিং করা, এত এত মিষ্টি খাওয়া, কি করে হবে? কোথার থেকে হবে? তোমরা নিজেরাই বলো না। আমরা সংসার করছি, আমরা বুঝছি না সংসার খরচা করতে গেলে আমাদের হারিম হয়ে যাচ্ছে, হারিম হয়ে যাচ্ছে। আর সেখানে টিনুর পয়সায় ওরা চব্বচস্য খাচ্ছে, চব্বচস্য করে খাচ্ছে, কোনো স্থায়ী কিচ্ছু নেই, কোনো সিস্টেম নেই সংসারটার, কোনো সিস্টেম নেই। কারণ আমাবস্যা দেবী হচ্ছে মূল পাণ্ডা এখানে। আমাবস্যা দেবী কোনো কালে কোনো সিস্টেম মেনটেন করেনি। উনি এই বেলায় উঠেছেন, তারপরে 12টার সময় উঠছে, উঠে তারপরে এই দেখি যাই, দেখি রান্না কি হবে, যদি কেউ এক বাটি দিয়ে দেয় তাহলে ওনার পক্ষে খুব সুবিধা হয়, বুঝতে পারলাম। আবার রান্না করতে হবে, রান্নাঘরে ঢুকতে হবে, আহা সোনার বরণ গৌরী আমাদের যেন ক্ষয়ে যাবে গো, ক্ষয়ে যাবে, ওই জন্য রান্না করতে পারছে না, গিলতে পারছে। কেউ কিছু মাইন্ড করো না, গিলতে কিন্তু আমি পারছি, বুঝতে পারলাম। আমি একটু ভালোই গিলতে পারি, কেউ যদি দেয় তাহলে তো আরও বেশি ভালো গিলতে পারি, কারণ নিজেকে করতে হলো না। যদি আমি পেয়ে যাই এত বেলায় উঠে, এই একটুখানি হয়তো ঘর ঝাড়লাম, একটুখানি ঘর ঝাড় দিলাম, ব্যাস হয়ে গেল আমার। আর এখন ফড়িং যেদিন থেকে এসেছে তারপর থেকে তো ব্যাস আমাবস্যার আরও পোয়া বারো হয়ে গেছে। আর ফড়িং তো এগুলো সব দেখছে বন্ধুরা, সব এসের থেকে তো দেখছে। টিনুরও তো দোষ আছে না, ওর যখন একবার বাতকুল্লার থেকে সম্পর্ক ছেদ হয়ে গেল, তখন ওকেও তো হুট করে ফকলুর হাত না ধরলেও চলতো। সেখানে ওর বাড়ির লোক কী করলো? মেয়েটাকে তাড়াতাড়ি একটা মধুমাতালের হাতে দিয়ে দিল। চিন্তা করলো না, চিন্তা করলো না মেয়েটাকে নিয়ে, যে মেয়েটার কি হবে, মেয়েটা তো আমারই সন্তান, আমারই সন্তান। চিন্তা করেনি, তাড়াতাড়ি মেয়েটাকে কি করে বাড়ির থেকে দূর করা যাবে একটা মধুমাতালের হাতে দিয়ে দিল। সেই মধুমাতাল কি করলো তোমরা সবাই জানো, সেটা আর নাই বা বললাম। তাহলে তারপরে টিনু সে তার সাথে কি করে ঘর করে? সে যখন বুঝলো যে না এর সাথে ঘর করার নয়, টিনু সব সম্পর্ক উঠিয়ে দিয়ে একা থাকার সিদ্ধান্ত নিল। কিন্তু একাকী থেকেও থাকতে পারবে? একা ওকে থাকতে দেবে আমাবস্যা? হ্যাঁ, থাকতে দেবে? যার মা এত ডেঞ্জারাস, যার দাদা এত ডেঞ্জারাস, তার বৌদির তো কোনো খুব একটা দোষ নেই, দোষ নেই, সে তো পরের বাড়ির মেয়ে, সে তো যা দেখছে তাই শিখে যাচ্ছে যে একে তো এ তো এখানকার স্থায়ী ঠিকানা নয়, একে তো আমাকে পাঠাতেই হবে। সুতরাং যতদিন আছে ইউটিউব ততদিন একে ঘাড় মুটকে খেতে হবে। ওর মাথার ওপরে ছাদ হোক, পায়ের তলায় জমি হোক, ওর দুটো ব্যাংক ব্যালেন্স হোক, ওকে সারা জীবন তো ইউটিউবে রান থাকে না বন্ধুরা, সারা জীবন থাকার কথা নয়। এটা কোনো সরকারি চাকরি নয় যে থাকবে সেখান থেকে পেনশন পাবে, তা তো নয়। তাহলে মেয়েটার কি হবে? কাউরির মাথা ব্যথা নেই, কাউরির না। এই যে বিয়ে বাড়ি গেল, বিয়ে বাড়ি গিয়ে কি হলো? ওর দাদার যেহেতু পরিচিতর মধ্যে বিয়ে, পরিচিত দাদার বন্ধু সার্কেলে বিয়ে হয়েছে, সেখানে বাড়ি শুদ্ধ হতে নেমন্তন্ন করেছে, সবাই গেছে। কিন্তু সেখানে গিয়েও দেখবে তোমরা দাদা বৌদি বেশি প্রাধান্য পেয়েছে। টিনু তো সেখানকে স্বাভাবিক, মা, টিনু, রীতা বৌদি তিনজনেই একটু দূরে দূরে দাঁড়িয়েছিল, এটা যে স্বাভাবিক। কিন্তু টিনুর বেশ কিছু দোষ আছে, ও নিজের ভালো কোনো সময় বোঝে না, বড্ড আবেগপ্রবণ, বড্ড আবেগপ্রবণ। দাদাভাইকে নে নে তুই নে, মানে আমি দেখছি ওর কথাবার্তা শুনে বড্ড মেয়েটা আবেগপ্রবণ। দাদার যাতে কষ্ট না হয়, মায়ের যাতে কষ্ট না হয়, বৌদির যাতে কষ্ট না হয়, কিন্তু বৌদির সাথে একটা খারাপ সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে, সেটা কিন্তু ভিডিওর মাধ্যমে পরিষ্কার ফুটে উঠছে। এটা তো আর লুকাবার জায়গা নেই বন্ধুরা। আমার যার সাথে খারাপ সম্পর্ক তাকে আমি ভিডিও করে যখন করব, তাকে তো নিশ্চয়ই হেসে এক গলা, মানে মনের কথা আর বলা যাবে না, তার তো হয়ে গেছে অলরেডি সম্পর্ক শেষ। সুতরাং এই ফড়িংয়ের সাথে টিনুর একটা সম্পর্কর ভাঙন দেখতে পাচ্ছি আমি পরিষ্কার, আর সেটা খুব স্বাভাবিক। এই ফড়িং দাদার বউয়ের কথা বলছি, এই ফড়িং একদিন টিনুকে ওইখান থেকে একবার ওর দাদার সাথে তাড়িয়ে দিয়েছিল মেরে ধরে, এবার ফড়িং সেই জায়গাটা দখল করার জন্য ছটফট করছে। ওই মিটকে মেরে থাকে না, মিটকে মেরে থাকে, ওইটা হচ্ছে ভয়ঙ্কর শয়তান ওই দাদার বউটা। আর তার থেকেও বড় শয়তান হচ্ছে ওর মা। সব থেকে নাটের গুরু যে হয় সেটা হচ্ছে আমাবস্যা দেবী।
সুতরাং বুঝতে পারছো টিনুর ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। আমাদের ভিডিওর মাধ্যমে কন্ট্রোভার্সি করে যতটা টিনুকে অ্যালার্ট করার আমরা ততখানি চেষ্টা করে যাচ্ছি, কিন্তু এরপরে তো টিনুকেও বুঝতে হবে না নিজের ভালো মন্দ, যে কোথায় কতটা খরচা করব। পয়সা হাতে আয় করছি বলেই এখন সব আয়টা ঢেলে দিলাম, কালকে কি হবে চিন্তা করলাম না, এরকম মনে হয় ছন্নছাড়া আয়ের মানে ছন্নছাড়া আয় বলবো না, এরকম চিন্তাভাবনা নিয়ে খুব কম মানুষই থাকে। প্রত্যেকে নিজের ভালো বোঝে, একমাত্র টিনু ছাড়া। দেখলাম তো, প্রত্যেকে নিজের ভালো বোঝে। টিনুর কোনো ভালো মন্দর বাজ বিচার কিচ্ছু নেই। ও ভাবছে বাড়ি এসেছি, আমার তো দিল্লি গিয়ে কার ঘাড়ে উঠবো, ওই তো মাস্তুতো দাদা বৌদির পিন্ডি চটকাবো। আমার তো আর কোনো গতি নেই, কারণ আমাকে তো ঠাম্মি ছেড়ে দিয়েছে, আমরাও ঠাম্মিকে ছেড়ে দিয়েছি। আমরাই যখন এই বুড়ো বয়সে ঠাম্মিকে দেখলাম না, তার ঠাম্মির কী ঠেকা পড়েছে আমাকে দেখার। শুধু ঠাম্মিও গুটিয়ে নিয়েছে নিজেকে। উনি তো আগাগোড়াই দিল্লিতে থেকেছেন এবং ওনার কিছু পেনশন আছে, তার উপরে নির্ভর করে, সবটাই তার উপরে না, উনি এতদিন যেসব বাড়িতে কাজ করেছেন সেখানে নিজের অভিভাবকের মতন তারা রাখে। যে ফ্ল্যাটটা নিয়ে তিনি চোখের জল ফেলেছিল, দুদিন আগে ছোট দাদুর বাড়ি গিয়েছিল, সেই ছোট দাদুরা ওর ঠাম্মিকে অভিভাবকের মতন রাখে। টিনুকে তো রাখবে না, কারণ ঠাম্মির মুখ থেকে সব শোনার পরে টিনুকে তো রাখার কথাই নয় সেখানে। তারা টিনুকে ছাড়তে হলো কেন ফ্ল্যাটটা? বলতে পারলাম, ঠাম্মি ওখানে কোনো হেল্প করার প্রশ্নই আসে না। এই ঠাম্মি একদিন ওকে বাঁচাতে চেয়েছিল, এই ঠাম্মি একদিন ওর প্রিয় বন্ধু ছিল। ঠাম্মি আসলে টিনু একদম হেসে গদগদ হয়ে যেত, আমার প্রাণের লোক আসছে, আমার প্রাণের লোক, আমার সুখ দুঃখের কথা বলার লোক। আজকে সেই প্রাণের লোক কত দূরে চলে গেল। হ্যাঁ, ভাবো তোমরা যে আজকে সেই ঠাম্মি কত দূরে চলে গেল। আজকে যে বাবা ওই পুজোর সময় 1,000 টাকা করে 5,000 টাকা 5 জনকে দিয়ে ছুঁড়ে মেরে সেই যে চলে গেল, আর কোনো খোঁজখবর নেই, আর কোনো খোঁজখবর নেই। কারণ তিনি এই অমাবস্যার এই অত্যাচার মেনে নিতে পারছেন না। কারণ অমাবস্যাও পরকীয়া করেছে, অবশ্যই করেছে, না হলে এরম হবে কি না? কেন? অমাবস্যা করুক বা ভক্তিবাবু করুক, যেই করুক, হয়েছে কিছু একটা। টিনু যেরম করে ভুগছে, তেমনি এইরকম ওর বাবা মার ক্ষেত্রেও কিছু না কিছু একটা হয়েছে, যার জন্যে এত বড় ক্যাঁচাল হলো। দুটো মানুষ ফ্যামিলির থেকে সরে গেল, তাহলে ভাবো যে ক্যাঁচালটা কত বড় হয়েছে। বোঝাতে পারলাম? সুতরাং টিনুকে ভালো লাগে, টিনুকে ভালোবাসি বলেই এখনও ভিডিও করছি টিনুকে নিয়ে। টিনু যদি ভালো বোঝে তো ভালো, কারণ মেয়েটার খুব দরকার নিজের ভালো বোঝার, খুব দরকার। যারা আমরা পাশে আছি, আগাগোড়াই তো আছি পাশে। এবং দেখো, আমি অনেক দিন আগেই নিরপেক্ষ ভিডিও করা শুরু করেছি, কারণ দেখো, এক পক্ষ নিয়ে ভিডিও করলে কী হয় বলো তো? আমি আগেও বলেছি আমার ভিডিওর মাধ্যমে যে সব কথা না বলা যায় না। আমি দেখছি ওই মানুষটার আজকের ভিডিওতে অনেক কিছু ভুলভ্রান্তি, অথচ যেহেতু আমি পজিটিভ ভিডিও করি ওকে নিয়ে, তাহলে ভুলভ্রান্তিগুলো আমাকে ঢাকা দিতে হয়। তা আমি কেন করব? নিজের সাথে তো বেইমানি করা হচ্ছে, তা কেন করব? সেই দিন থেকে আমি সিদ্ধান্ত নিলাম আমি নিরপেক্ষ ভিডিও করব। যার যা দেখবো ভিডিও টু ভিডিও করি আমি আগাগোড়াই, এবং ভবিষ্যতেও যদি যতদিন পারি করব, ভিডিও টু ভিডিওই করব। এবং ওই ভিডিও মধ্যে যা থাকবে ভিডিও রিলেটেড, আমি তার উপরেই বক্তব্য রাখবো। আমার তো দরকার নেই আগে পেছনের কিছু কথা, কারণ ভিডিওর মধ্যে ভিডিও দেখে অনেক কিছু বোঝা যায়। যারা ডেলি ব্লগার, তাদের ভিডিওর মাধ্যমেই আমরা একটা মানুষকে চিনতে পারি। শুধু সেই জায়গায় দাঁড়িয়ে টিনুকে যতদিন ধরে দেখছি, খানিকটা তো মনে হয় আপন আপন লাগে। এখন জানি না কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর ডেলি ব্লগারের কোনো সম্পর্ক হয় কি না, আমার মনে হয় না। এখানে সোশ্যাল মিডিয়ায় কোনো সম্পর্ক তৈরি হয় না। বোঝাতে পারলাম? এখানে কাজ করতে এসেছি, কাজ করে যাই, ব্যাস এইটুকুই। যেটুকু বলার ছিল আজকে তোমাদের আমি বললাম, যেটুকু তুলে ধরার ছিল সেটুকু তুলে ধরলাম। এরপরেও টিনু যদি না সচেতন হয়, টিনু আর কিছু করার নেই। আমি যতদিন ভিডিও টিনুকে নিয়ে করব, আমি বলার চেষ্টা করব, যা যা ভিডিওতে দেখব বলার চেষ্টা করব। মধ্যেখানে ভিডিও একদম ছোট দিয়ে দিয়েছিল, আবার সেখান থেকে একটুখানি চেঞ্জ হলো। কিন্তু এরকম করলে তো হবেই না। তোমার যখন ভিডিওর ওপরেই সব, ভিডিওর মাধ্যমেই ওপরেই তোমার নির্ভরশীল জীবন, ডেলি ব্লগের ওপরে, তারপরে কিছু তুমি অ্যাডের প্রমোশনাল ভিডিওগুলো করছো, এর ওপরেই তো তোমার জীবন।
তাহলে তুমি এই ভিডিও ছোট দিলে কি করে হবে? হ্যাঁ, তোমাকে তো সেই দিকটা চিন্তা করতে হবে না? তো চলো বন্ধুরা, আজকের মতন আসলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।